বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর এখন পর্যন্ত ছোট গল্পের জগতের শ্রেষ্ঠ শিল্পী। তার বেশ কিছু ছোট গল্প আছে নারী চরিত্র প্রধান, বিশেষ করে নারীদের প্রতি সমাজের অবমূল্যায়ন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক প্রথা এইসব নিয়ে লেখা হয়েছে সে গল্পগুলো। তবে অপরিচিতা গল্পেই তিনি প্রথম দেখিয়েছেন সমাজের এই সকল খারাপ প্রথা থেকে একটি মেয়ে ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়ানো মেয়েটির নাম হচ্ছে কল্যাণী, যাকে নিয়ে আমাদের এই গল্প। আর গল্পের নায়ক হচ্ছে অনুপম, যে গল্পের নায়ক হলেও কল্যাণীর নায়ক কিন্তু হতে পারেনি। আশা করি গল্পটি তোমরা সবাই পড়েছো এবং বিষয়গুলো সবাই জানো। এর মধ্যে আজকে আমরা গল্পের খুঁটিনাটি কিছু বিষয় আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু লাইনের ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করব। তো গল্পটি বর্ণিত হয়েছে অনুপমের জবানিতে, অর্থাৎ অনুপম তার নিজের জীবনের কথা লিখছে। যখন লিখছে তখন তার বয়স 27, কিন্তু যখনকার ঘটনা লিখছে তখন তার বয়স ছিল 23। এটি গল্পের একেবারে শেষে জানা যায় কি ঘটেছিল সেই ঘটনায়। অনুপমের ভাষায় সেটি ছোট হলেও তার গুরুত্ব তার কাছে অনেক বেশি। অনুপম বলেছে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে। অর্থাৎ মানুষ হিসেবে তার যেমন বয়স খুব বেশি না, আবার তার অভিজ্ঞতাও খুব বেশি না। দৈর্ঘ্য এবং গুণ কোনোটাতেই তার খুব একটা অভিজ্ঞতা নেই, তারপরও ওই ঘটনাটি তার জীবনের জন্য খুবই গুরুত্ব বহন করছে। গল্পের শুরুর দিকেই আমরা অনুপমের কিছু বর্ণনা পাই তার নিজের কথাতেই। সেই বর্ণনাগুলো কীরকম, অনেকটা আত্মসমালোচনার মতো। অর্থাৎ অনুপম তার দুর্বল দিকগুলো আগেই আমাদের জানিয়ে দিচ্ছে। তার ভাষায় সে ছিল মাকাল ফলের মতো, অর্থাৎ দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে খুব একটা গুণাবলী নেই। তার ভিতরে যে সাহস থাকার কথা যে বয়সে, সেই সাহসটা তার ভিতরে ছিল না এবং অন্য বিশেষ কোনো গুণাবলীও ছিল না। এই কারণে তার শিক্ষকরা তাকে বলতো মাকাল ফল, অর্থাৎ শুধু দেখতেই যে বাইরে থেকে সুন্দর, ভিতরে তার কোনো মেধা নেই। এরপরে সে তার পরিবারের কথা বলেছে, তার বাবার কথা বলেছে। তার বাবা উকিল ছিলেন এবং খুব অল্প বয়সেই তিনি প্রচুর টাকা রোজগার করে মারাও গিয়েছেন এবং মারা যাওয়ার পর মায়ের হাতেই সে মানুষ হয়েছে। এবং তার মা গরিব ঘরের মেয়ে ছিলেন বলে হঠাৎ করে বড়লোক হওয়ার বিষয়টা সহজে ভুলতে পারেন না। এই জন্য এখানে একটা কথা আছে তার, যে মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। অর্থাৎ অনুপম বেশ আদর যত্নে মানুষ, অনেক আহ্লাদ দিয়ে তাকে মানুষ করা হয়েছে এবং এই কারণে সে ঠিক পরিণত মানুষ হতে পারেনি। এতটা আদর যত্নে সে বড় হয়েছে, দুঃখ কষ্ট তাকে খুব একটা ফেস করতে হয়নি, যে কারণে সে একটু নরম সরম এবং তার মধ্যে কোনো পরিণত বিচক্ষণতা নেই। এরপরেই আছে তার মামার প্রসঙ্গ, যে তার আসল অভিভাবক মামা। এই মামা অনুপমের চেয়ে মাত্র 6 বছরের বড় ছিল, কিন্তু সে ছিল অনেক পরিণত, অনেক বেশি বৈষয়িক। কাজেই পুরো সংসারটাকে সে একদম অভিভাবকের মতো আগলে রেখেছে। এতটাই আগলে রেখেছে যে এখানে একটা কথা আছে, ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। ভারতের খুব বিখ্যাত একটা নদী আছে ফল্গু নদী, যার উপরে বালির আস্তরণ এবং ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। তো এই অনুপম তার মামাকে তুলনা করেছেন সেই নদীর সাথে, যাকে খুঁড়ে রস বের করতে হয়। অর্থাৎ সংসারের যে কোনো সিদ্ধান্তের জন্য, যে কোনো অর্থনৈতিক বিষয়ে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মামাকেই আগে জানাতে হয়। মামার অনুমতি ছাড়া কোনো কিছুই হবার উপায় নেই। কন্যার পিতামাত্রেই স্বীকার করিবেন, আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। অর্থাৎ অনুপম নিজের সম্পর্কে জানিয়ে দিচ্ছে সে বেশ ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়ার পিছনে কারণটা কি, খারাপ হবার জন্য যতটা সাহস দরকার, যতটা বুদ্ধি দরকার, সেসব তার মধ্যে ছিল না। এই কারণে সে ভালো মানুষ। যেহেতু ভালো মানুষ হওয়ার কোনো ঝামেলা নেই, খারাপ কিছু করার মতো দুঃসাহস তার কখনো হয়নি, সে এতটাই গোবেচারা। এর পরের অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার মামার চরিত্রটি বোঝার জন্য। মামার চরিত্র কিন্তু এই গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মামাই আসলে গল্পের মোড়টি ঘুরিয়ে দিয়েছে। হয়তো মামা এরকম না হলে গল্পটি রোমান্টিক গল্প হলেও হতে পারত, কিন্তু সেটি কেন হলো না, মামা কেমন মানুষ আসলে, এই অনুচ্ছেদে সেই অংশটা আছে। যে অনেক বড় ঘর থেকেও অনুপমের বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু তার মামা রাজি হয়নি, কারণ ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি তার আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত।
তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। অর্থাৎ মামা কিন্তু বেশ লোভী একজন মানুষ, অথচ ধনীর কন্যা তিনি অনুপমের বউ হিসেবে আনবেন না। কারণ ধনীর মেয়ে তো আত্মসম্মান থাকবে, তার সাথে বড় গলায় কথা বলা যাবে না, তাকে ধমক দেওয়া যাবে না, তাকে শোষণ করা যাবে না। যেহেতু তার টাকা পয়সা আছে, তার বাবার প্রভাবও থাকবে, এই জন্য ধনীর মেয়ে তার পছন্দ না। তিনি গরিবের মেয়ে আনতে চান এই জন্য যাকে ইচ্ছামতো শোষণ করা চলবে, আবার এতটা গরিবও না যে যার বাবা টাকা দিতে পারবেন না, অর্থাৎ সে যৌতুক আনবে। মামার অনুপমকে বিয়ে দিয়ে যৌতুক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন বেহাই তার লাগবে যার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু খুব বেশি টাকা পয়সা নেই এবং মামার সামনে মাথা উঁচু করে চলার সক্ষমতা নেই। খুবই অদ্ভুত একটা চরিত্র এই অনুপমের মামা, তাই না? এরপরে আরও একটা চরিত্রের সাথে আমরা পরিচিত হব, সেটি হচ্ছে অনুপমের বন্ধু হরিশ, যে কানপুরে কাজ করে এবং ছুটিতে এসে অনুপমকে বলে যে মেয়ে যদি বলো তো খাসা একটা মেয়ে আছে, অর্থাৎ চমৎকার একটা মেয়ে এই হরিশের সন্ধানে আছে। এখন অনুপম বলছে সে মাত্রই MA পাশ করেছে, সামনে অখণ্ড অবসর আর বয়সের একটা ব্যাপার তো আছেই, কাজে এই সময় এসে যদি হরিশ একটা চমৎকার মেয়ের কথা বলে তাহলে তো তার মন উতলা হবারই কথা। সেটাই হয়েছে এবং অনুপম জানাই ঠিক আছে তাহলে মামার সাথে কথা বলো, এবং হরিশ তার মামার সাথে কথাও বলে এবং মামা সব দেখে শুনে তার কাছে মনে হয় ঠিক যেমনটি সে চেয়েছিল সেরকম মেয়ের কথাই হরিশ বলছে। ওই যে তার টাকাও লাগবে এবং মেয়ে সবসময় মাথা নিচু করে চলবে, কারণ এই যে মেয়ের কথা বলছে তার বাবা শম্ভুনাথ এককালে তার টাকা পয়সা ছিল, অর্থাৎ মেয়ে বিয়ে দেওয়ার মতো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য তার আছে, কিন্তু বিশেষ কোনো ধন সম্পত্তি নেই যে ধন সম্পত্তির বলে সে মামার সাথে উঁচু গলায় কথা বলবে, যাকে ওই ইচ্ছা মতো শোষণ করা চলবে। সব দেখে শুনে তার মামা রাজি হতেই যাচ্ছিল, কিন্তু একটা বিষয়ে তার একটু মন খারাপ হলো, কারণ মেয়ের বয়স 15। সে চিন্তা করলো বংশে তো কোনো দোষ নেই, কেন এখানে 15 বছর বয়সে মামা বিয়ে হয়নি দেখে অবাক হলো। কারণ তোমাদের চিন্তা করতে হবে ওই সময়ের কথা যখন 8-9 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম ছিল। তো ওই সময়ের প্রেক্ষাপটে 15 বছর বয়সের একটা মেয়ের এখনও বিয়ে হয়নি, এটা কিন্তু বেশ চিন্তার বিষয় মামার কাছে। নিশ্চয়ই বংশে কোনো দোষ আছে যে কারণে মেয়ের বিয়ে হচ্ছে না, কিন্তু আসলে তেমন কোনো দোষ নেই। হরিশ জানায় যে আসলে মেয়ের বাবা মেয়ের যোগ্য বর পায়নি বলে মেয়েকে বিয়ে দেয়নি, অর্থাৎ এইখানে মেয়ের বাবার চরিত্র সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যেন তেন ছেলে হলেই তিনি তার মেয়েকে তুলে দিবেন না। এ বিষয়ে তার ধনুক ভাঙাপন, যে কারণে বলা হচ্ছে যে মেয়ের বাপ সবুর করছেন কিন্তু মেয়ের বয়স সবুর করছেন না, অর্থাৎ কন্যার পিতা অপেক্ষা করছেন যে যোগ্য বর তিনি খুঁজে পাবেন, কিন্তু মেয়ের বয়স তো থেমে থাকছে না, মেয়ের বয়স পার হতে হতে 15 হয়ে গেছে। তো যাই হোক, হরিশ খুব ভালো বর্ণনা দিতে পারে, যে কারণে এখানে একটা কথা আছে যে হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল। অর্থাৎ হরিশ খুব সুন্দর করে যুক্তি দিয়ে মামাকে বোঝাতে সক্ষম হয়েছে এবং মামাও রাজি হয়েছে, এবং কন্যাকে আশীর্বাদ করার জন্য একজনকে পাঠানো হয়েছে, সে হচ্ছে অনুপমের পিস্তুত দাদা বিনুদা। এই বিনুদাদাও বেশ গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ বিনুদাদার ভাষাতেই আমরা কল্যাণীর রূপ গুণ সম্পর্কে জানতে পারি। বিনুদাদা জানায় মন্দ নয় হে খাঁটি সোনা বটে, অর্থাৎ বিনুদাদার ভাষায় কল্যাণী খাঁটি সোনা। এখানে আরেকটা কথা অনুপম জানিয়েছে যে যেখানে আমরা চমৎকার বলি সেখানে বিনুদাদা বলে মানানসই, কাজেই বিনুদাদা যখন বলেছে খাঁটি সোনা তখন নিশ্চিন্তে বিয়ে করা যায়, কল্যাণী এতটাই রূপসী এতটাই গুণবতী। তো যাই হোক, কিছুটা অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে আমরা বিয়ের পর্বে চলে যাই। এর মধ্যে পণ সম্পর্কে অর্থাৎ যৌতুক নিয়ে কথা পাকাপাকি হয়ে গিয়েছিল। অনুপমের মামা বেশ ভালোই যৌতুক নির্ধারণ করেছে যে এত গহনা তাদের দিতে হবে। তো বিয়ের শুরুতেই একটা কথা আছে এখানে, দেখো যে গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ গায়ে হলুদের যত মানুষ যাওয়ার কথা না তার চেয়ে অনেক বেশি মানুষ গিয়েছে এবং তাদেরকে আপ্যায়ন করতে হলে অপরপক্ষকে বেশ দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ এত মানুষ তো যাওয়ার কথা
কথা ছিল না। এই বিষয়টা চিন্তা করে মামা এবং মা দুজনই বেশ আমোদ পাচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনুপমের মা এবং মামা দুজনই বেশ নিচু মানসিকতার মানুষ। তো এখন দেখা যাক বিয়ের দিন কি হলো। যথারীতি ব্যান্ড বাঁশি, শখের কনসার্ট সব কিছু নিয়ে একদম বর্বর কোলাহলের মতো মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মপন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম, এবং আংটিতে হাড়েতে জড়ি জহরাতে বিশাল অবস্থা। অর্থাৎ অনুপম নিজেই বলছে যে বিয়েতে এত জবরজং আয়োজন করা হচ্ছিল যে তার কাছে খুব একটা ভালো লাগেনি। কিন্তু তার তো আর সিদ্ধান্ত দেওয়ার কথা না, সিদ্ধান্ত এসেছে মামার কাছ থেকে। কাজে এরকম একটা হইচই কোলাহলপূর্ণ অবস্থার মধ্য দিয়ে অনুপম বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছে। এখন বিয়ে বাড়িতে গিয়ে মামা খুব একটা খুশি হলেন না, কারণ বাড়িটা খুবই ছোট আর তারা এত মানুষ গিয়েছে যেখানে এত কম জায়গায় তাদের জায়গাটা ঠিক হচ্ছে না। তার উপর এই যে কল্যাণীর বাবা শম্ভুনাথ, তার ব্যবহারটা নিতান্তই ঠান্ডা। অর্থাৎ মামা যেরকম আশা করেছিলেন যে বেহাই একটু চাটুকার হবে, একটু তোষামোদে হবে, যেহেতু তাদের অবস্থাটা খারাপ মামার চেয়ে, কাজেই একটু সার করবে, এইরকম না আর কি। নেহাত ঠান্ডা, যে আসছে আমার মেয়ে বিয়ে করতে, এতে তার খুব একটা কিছু যায় আসে না, তার চিন্তাটা আসলে অন্য কোথাও। তো এক পর্যায়ে অনুপমের মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। তো এরপরেই, অর্থাৎ এখানে আছে কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তার ভয়ে তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। অর্থাৎ মামার মনে হচ্ছে যে পরিমাণ গয়না সে যৌতুক হিসেবে নিতে যাচ্ছে কোনোভাবে হয়তো তাতে কম পড়তে পারে, কল্যাণীর বাবা হয়তো কিছুটা কম দিয়েও দিতে পারে। এখন বিয়ে শেষ হলে তো আর ওগুলো মেপে দেখলে লাভ নেই, কাজেই বিয়ের আগেই সেগুলো মেপে দেখতে হবে যে যতগুলো দেওয়ার কথা ছিল সব ঠিকঠাক আছে কিনা। এবং এসব যাচাই করার জন্য সেই যে সোনা যাচাই করে যে শ্যাকরা, তাকেও সঙ্গে করে নিয়ে এসেছে, যে কোষ্ঠী পাথর দাড়িপাল্লা এসব নিয়ে বসে আছে। তো এ পর্যায়ে শম্ভুনাথ বাবু অনুপমকে জিজ্ঞাসা করলেন, তোমার মামা তো এরকম গহনা যাচাই করতে চাচ্ছেন, তোমার কি মতামত? কিন্তু অনুপম কিছুই বলল না, সে মাথা হেট করে রইল। এবং অনুপমের মামা বলল, ও আবার কি বলবে, আমি যা বলবো তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এইসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। অর্থাৎ অনুপম তো আগেই বলেছে যে সে খুব আদর যত্নে আহ্লাদে মানুষ, তার এসব ব্যাপারে কখনোই কোনো কিছু বলার ছিল না, এবং অভিভাবক তো শেষ পর্যন্ত মামাই, কাজেই তার আসলে কিছু বলার নেই। এই কথা সে শম্ভুনাথ বাবুকে জানায়। তো শম্ভুনাথ বাবু তো বুঝতেই পারলেন যে তিনি কেমন মেরুদণ্ডহীন একজন ছেলের কাছে তার মেয়েকে তুলে দিতে যাচ্ছিলেন। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন, এবং এরপরে তিনি একটা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনই ভারী। যিনি গহনা সব যাচাই করবেন সেই শ্যাকরা এই গয়নাগুলো হাতে নিয়েই বললেন যে এই আর কি পরীক্ষা করব, এই যে খাঁটি সোনা সেটা দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ সোনার মধ্যে কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই। এবং ওজন মাপার পরে দেখা গেল যতটুকু গহনা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম তো নেই, বরং বেশিই আছে। এরপর একটা মজার ঘটনা ঘটে যে এই গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়াররিং ছিল বা কানের দুল ছিল, যেইটা শম্ভুনাথ বাবু শ্যাকরার হাতে দিয়ে বলেন এটা একটু পরখ করে দেখতে। শ্যাকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। অর্থাৎ কেমন একটা অপমান মামাকে করা হলো, যে মামা যে নিচু মানসিকতার পরিচয় একটু আগে দিলেন যে সমস্ত গহনা যাচাই করতে হবে, সেখানে কোনো খাদ নেই, পরিমাণেও কম নেই। খাদ সেখানেই আছে যেটা তার নিজেরই দেওয়া, যেটা দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল। যাই হোক, মামার মুখ বেশ ভার হবারই কথা যে কি একটা অপমান তাকে করা হলো। সে অনুপমকে বলল যে যাও সবাই গিয়ে বসো। কিন্তু শম্ভুনাথ বাবু বললেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা লগ্ন,
শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনে আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। অর্থাৎ শম্ভুনাথ বাবু কেমন ব্যক্তিত্ববান সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তার রুচিরও এখানে প্রশংসা করতে হচ্ছে। খাবারের আয়োজনটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, বরযাত্রীদের সবার খাওয়া দাওয়ার পরে এবার শম্ভুনাথ বাবু বলছেন ছেলেকে খেতে, অর্থাৎ অনুপমকে খাওয়ার জন্য। কিন্তু বিয়ের আগে বর হিসেবে সে খেতে পারে না। সেই জন্য মামা যখন বলল কেন অনুপম এখনই কেন খাবে, এখন মামার হুকুম অমান্য করে তো আর অনুপম খেতে বসতে পারে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন শম্ভুনাথ বাবু বলছে যে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। তখন মামা বললেন যে ঠিক আছে, আমরাও তো রাজি, এখন তাহলে বিয়ে হোক। কিন্তু শম্ভুনাথ বাবু তাদের জানালেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। অর্থাৎ শম্ভুনাথ বাবু নিতান্তই ভদ্র মানুষ বলে তাদের সরাসরি বলছেন না যে এখন চলে যান, আমার মেয়েকে আমি বিয়ে দেব না। সে ভদ্রভাবে বলছে আপনাদের গাড়ি তাহলে ডেকে দিই। স্বাভাবিকভাবেই মামা খুব ক্ষেপে যাবে, এটা কি ঠাট্টা হচ্ছে নাকি? এবং শম্ভুনাথ বললেন, ঠাট্টা তো আপনিই সারিয়েছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। মামা তো খুবই অবাক, এটা কি হতে পারে? মেয়ের বাবা কখনো এরকম ছেলেকে বিদায় করে দিতে পারে? সবসময় তো এরকম হয় যে কোনো ঝামেলা হলো, যৌতুক নিয়ে বনিবনা হলো না, ছেলের পক্ষ মারামারি করে বা সব কিছু ভাঙচুর করে বিয়ে বাতিল করে দিয়ে তারা চলে আসে। কিন্তু এই প্রথম মেয়ের বাবা নিজেই বলছে যে সে তার মেয়ের বিয়ে দিবে না। এবং শম্ভুনাথ বাবুর বক্তব্য, আমার কন্যার গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি আমার মেয়ে দিব না। তার উপর অনুপমের কোনো ব্যক্তিত্ব নেই, একেবারে মেরুদণ্ডহীন একটা ছেলে। তো এরকম একটা ঘরে কিভাবে একজন বাবা হিসেবে তার মেয়েকে তিনি পাঠাতে পারেন? এই জন্য তিনি বলছেন যে কোনোভাবেই আমার মেয়েকে আমি এইখানে বিয়ে দিব না। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ খুবই স্বাভাবিক, বরযাত্রীরা খেপে যাবে, তার উপর অনুপমের মামার যে চরিত্র, সব কিছু ভেঙে চুরে তারা ওখান থেকে চলে আসে। এবং আসার পথে আর সেই বাদ্যযন্ত্র বাজে না বা কোনো আতশবাজি কিছুই হয় না। তারা সবাই খুব রেগে মেগে ওখান থেকে চলে আসে এবং গালিগালাজও করতে থাকে। এবং এখানে একটা কথা আছে যে সমস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? অর্থাৎ অনুপম তার নিজের ভাষায় সে নিজেকে খুবই সৎপাত্র, যোগ্যপাত্র মনে করে, এবং এরকম একজন যোগ্যপাত্রের কপালে এই ছিল, এটা কিভাবে সম্ভব হলো অনুপম নিজেও বুঝতে পারছে না। তো যাই হোক, বিয়ে তো ভেঙে গেল, সবাই বেশ আক্রোশ প্রকাশ করতে থাকলো। মামাও একবার ভাবলো যে সে মানহানির মামলা করবে, কিন্তু শেষ পর্যন্ত আর করা হলো না, যে এটাতে আরও বেশি অপমানিত হবে সে। আর অনুপমের অবস্থা তো খুবই খারাপ। এত শখ করে সে গিয়েছিল বিয়ে করতে, যার রূপের কথা, যার গুণের কথা হরিশের মুখে শুনেই সে প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু তাকে একবার সে চোখের দেখাটাও দেখতে পারলো না। বিয়ে ভাঙার কষ্ট যন্ত্রণার মধ্য দিয়েও তার সেই মেয়েটির কথাই বারবার মনে পড়ছে, যে তার স্ত্রী হতে পারত, কিন্তু এখনও সে অপরিচিতাই রয়ে গেল। এবং অনুপমের মনে হচ্ছিল সেই মেয়েটিরও কি এমন করেই আমার কথা মনে পড়ছে? সে মনে মনে কত কিছু যে কল্পনা করছে, যে হয়তো সেই মেয়েটি কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে, এবং মেয়েটির কষ্ট যন্ত্রণা দেখে এক পর্যায়ে মেয়ের বাবা শম্ভুনাথ বাবু আবার তাদের কাছে আসবে, হাতে পায়ে ধরবে, যে যা হওয়ার হয়েছে, আমার মেয়েকে বাঁচাও, আবার তুমি বিয়ে করো, এই সেই বলে অনেক অনুরোধ করবে। এরকম অনেক কিছু অনুপম কল্পনা করতে থাকে, কিন্তু এসব তার কল্পনাতেই শুধু হয়ে থাকে, বাস্তবে আসলে এগুলোর কিছুই ঘটে না। এইসব ঘটনার বেশ কিছুদিন পরে আবারও এক সময়কার স্মৃতিচারণ অনুপম করছে, যে তখন সে তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল। তো ট্রেনে যেতে যেতে একটা অপরিচিত স্টেশনে এসে অনুপমের ঘুম ভাঙলো। সেই আধো ঘুম আধো জাগরণের মধ্যে অনুপম শুনতে পেল একটি মেয়ের কণ্ঠ, যে মেয়েটি বলছে, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়।
কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলে ওঠে এমন তো আর শুনি নাই। অর্থাৎ এত সুমধুর ছিল সেই কণ্ঠটি, যে কণ্ঠ শুনে অনুপমের মন উতলা হয়ে গেল। আবার যে কি একটা কণ্ঠ সে শুনলো, এত সুন্দর করে সে বলছে যে শিগগির চলে আয়, গাড়িতে জায়গা আছে। এখন মানুষের কণ্ঠস্বর অনুপমের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তার কাছে মনে হয় যে মানুষের ব্যক্তিত্বের অনেক কিছুই প্রকাশ পায় মানুষের গলার স্বরের মধ্য দিয়ে। এই কারণে এত সুন্দর কণ্ঠে এত সুন্দর করে উচ্চারণ যে শিগগির চলে আয়, গাড়িতে জায়গা আছে, এটা শুনে অনুপমের মন বেশ অস্থির হয়ে গেল। তার খুব দেখতে ইচ্ছা করছে এই সুন্দর কণ্ঠের অধিকারী মেয়েটিকে। তো এরকম একটা চিন্তা নিয়ে অস্থির মন নিয়ে সে চলছে এবং তার রাতে ভালো করে ঘুমও হলো না। ট্রেন যখনই থামে কোনো স্টেশনে সে জানালা দিয়ে মুখ বাড়ায় যে কোনো সুন্দর মেয়েকে সে দেখতে পায় কিনা, যে ওই কথাটি বলতে পারে, কিন্তু কোনো মেয়েকে সে আর দেখতে পায় না। তো পরদিন সকালবেলা যখন তাদের ট্রেন বদল করতে হবে, অন্য একটা ট্রেনে তাদের উঠতে হবে, তখনকার একটা ঘটনা এখানে আছে যে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না, নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। তো অনুপম যখনই মনে মনে ফার্স্ট ক্লাসের আশা ছাড়তে যাচ্ছে, তখন সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে একটা মেয়ে অনুপমের মাকে লক্ষ্য করে বলল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। অনুপম তো চমকে উঠল, আরে এ তো সেই কণ্ঠ, যে কণ্ঠ শুনে সে সারা রাত ঘুমাতে পারেনি, এবং আবারও সেই একই রকম কথা যে এখানে জায়গা আছে। তো অনুপম কোনো কিছু আর তোয়াক্কা না করে তাড়াতাড়ি ওই মেয়ের কামরায় চলে গেল, এবং এই তাড়াহুড়োর মধ্যে অনুপমের ক্যামেরা পড়ে রইল স্টেশনে, সেদিকে অনুপমের কোনো খেয়ালই নেই। তারপরে কি লিখিব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। অর্থাৎ বোঝাই যাচ্ছে অনুপমের মনের অবস্থাটা কি তখন। আর অনুপমের মায়ের মনের অবস্থাটা বেশ জটিল, তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। এখানে মেয়েটির সৌন্দর্যের বর্ণনা দেখতেই পাচ্ছ যে তার কোথাও কোনো জড়তা নেই, সে এতটা স্বতঃস্ফূর্ত। তার বয়স 17 বা 18, কিন্তু এখনও তাকে সেই কিশোরীর মতো ছটফটে মনে হচ্ছে, এবং বেশ সুন্দর একজন কিশোরী। সেই মেয়ের সাথে আরও কয়েকজন ছোট ছোট মেয়ে ছিল যারা তার বেশ ভক্ত, তার কাছ থেকে গল্প শুনতে ভালোবাসে, তার সাথে হাসাহাসি করতে ভালোবাসে। এবং অনুপম বুঝতে পারে যে মেয়েরা কেন আসলে এই মেয়েটির ভক্ত, কারণ মেয়েটির মধ্যে এক ধরনের জাদু আছে, একটা মোহ আছে, যেখানে ওই মেয়েরা তো আকৃষ্ট হবেই। অনুপম নিজেই তো পাগল হয়ে যাচ্ছে। এতটা সরলতা, এতটা স্বতঃস্ফূর্ততা, সব কিছু মিলে মেয়েটিকে অনুপমের কাছে মনে হচ্ছে অসাধারণ একটা মেয়ে। এইখানে অনুপমের মায়ের একটা বিষয় আছে যে মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবুও ইহার কিছুমাত্র সংকোচ নাই, বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা তার ঠিক পছন্দ হইতেছিল না। অথচ ইহাদের বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয় নাই। তো অনুপমের মায়ের মানসিকতা একটু নিচু, সেটা আমরা গল্পের শুরুতেই টের পেয়েছি। তো সেই মা এই মেয়েটিকে পছন্দও করতে পারছে না, আবার অপছন্দও করতে পারছে না। মেয়েটি যেমন সৌন্দর্যের অধিকারী, তাকে তো অপছন্দ করা যায়ই না, আবার মেয়েটার মধ্যে কোনো সংকোচ নাই, যেটা একটু অপ্রচলিত লাগছে তার মায়ের কাছে, যে সাধারণত মেয়েরা এরকম নির্লজ্জের মতো পুরুষ মানুষের সামনে চানাচুর খেতে পারে না। তো সেই রকম একটা মেয়েকে দেখে সে ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে মেয়েটিকে সে পছন্দ করবে নাকি অপছন্দ করবে। এরপরে একটা ঘটনা ঘটে যে পরের স্টেশনে যখন গাড়ি থামে, তখন সেই জেনারেল সাহেব যাকে আগে দেখা গেছে, সেই জেনারেল সাহেব একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নেই। এরপর একজন রেলওয়ে কর্মচারী যে দেশি, সে নাম লেখা 2টা টিকিট অনুপমকে দিয়ে বলল যে এই গাড়ি নাকি আগে থেকেই রিজার্ভ করা, এখন তাদেরকে অন্য গাড়িতে যেতে হবে। এখন অনুপমের যে কখনোই কিছু বলার থাকে না, সে যে আসলে কোনো প্রতিবাদ করতে পারে না, সেটা তো আমরা আগেই দেখেছি। তো এখানেও সেই একই ঘটনা ঘটছে। সে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়ালো যে এখন তো গাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু তাকে থামিয়ে এবার ওই মেয়েটি হিন্দিতে বলল, না আমরা গাড়ি ছাড়িব না। এবং সে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা।
বলিয়া নাম লেখার টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। অর্থাৎ ট্রেনের কামরাটি এই মেয়েটি নিজের নামেই আগে থেকেই রিজার্ভ করেছিল, কিন্তু যখন ওই রেলের কর্মচারী ইংরেজ জেনারেল সাহেবকে একটু সুবিধা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে যে এটা রিজার্ভ করা, তখন মেয়েটি এরকম করে প্রতিবাদ করলো এবং তার নামে রিজার্ভ করার টিকিটটি সে তাদের সামনে ছুঁড়ে ফেলে দিল। তো ইংরেজ জেনারেল মেয়েটির এত কঠিন একটা ব্যক্তিত্ব দেখে সে মনে করলো যে এখন এই ঘটনা থেকে সরে যাওয়াই ভালো, পরে আবার না জানি কি হয়, তার মান সম্মানটা যায়, এই ভেবে সে ভালোই কেটে পড়লো। এরপর মেয়েটি আবার তার দলবল নিয়ে খাওয়া দাওয়া শুরু করলো এবং অনুপম একটু লজ্জিত হলো যে একটা মেয়ের কাছে সে হেরে গেল। একটা মেয়ে যে প্রতিবাদটা করলো সে সেই প্রতিবাদটা করতে পারেনি, অথচ তারই ওই প্রতিবাদটা করার কথা ছিল। তো এরপর কানপুরে এসে যখন গাড়ি থামলো তখন স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সেই কল্যাণী, শম্ভুনাথের মেয়ে, যার সাথে অনুপমের বিয়ে হওয়ার কথা ছিল অথচ হলো না। মামা বলো, অনুপমের ব্যক্তিত্বহীনতা বলো, অনেক কিছু মিলেই আসলে বিয়েটি হয়নি। হয়তো অনুপম আর একটু ব্যক্তিত্বের অধিকারী হলে বিয়েটা হতে পারত, সে একটু প্রতিবাদ করতে পারত, যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলতে পারত, মামার লোভের বিরুদ্ধে সে রুখে দাঁড়াতে পারত, সে কিছুই করেনি। সেই মেয়েটিকেই, সেই অসামান্য রূপসী গুণবতী সেই মেয়েটিকে এখন সে আবারও দেখে মুগ্ধ হচ্ছে এবং অবশ্যই সে কষ্টও পাচ্ছে যে এই মেয়েটি তার স্ত্রী হতে পারত, কিন্তু আজ সে তার কেউ না। এরপর কি হলো? মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুর আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। অর্থাৎ যে অনুপম আগে সে কিছুই বলতে পারেনি, মামার অন্যায়ের সামনে তার মাথা নত ছিল সবসময়, কখনোই কোনো প্রতিবাদ করেনি, আজকে সে প্রতিবাদ করতে পারছে, কারণ আজকে সে কঠিনভাবে প্রেমে পড়েছে কল্যাণীর এবং এই প্রেমের জন্য সে আর কারো নিষেধ শুনবে না। সবার নিষেধ অমান্য করে সে কানপুরে এসেছে, যেখানে কল্যাণীরা থাকে, এবং হাত জোর করেছে, মাথা হেঁট করেছে। সব কিছু শুনে কল্যাণীর বাবা একটু রাজি হয়েছে যে ঠিক আছে, যা হবার হয়েছে, এখন যেহেতু ছেলে বলছে তাহলে তারা চাইলে বিয়ে করতে পারে। কিন্তু কল্যাণী বলেছে যে সে বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? কারণ হচ্ছে মাতৃ আজ্ঞা। কিন্তু এ পক্ষে তো মা নেই, অর্থাৎ কল্যাণীর মা যে বেঁচে নেই এ কথা তো অনুপম আগে থেকেই জানে। তাহলে মাতৃ আজ্ঞা বা মায়ের আদেশ কি বোঝাচ্ছে কল্যাণী? এই মা হচ্ছে দেশমাতা। অর্থাৎ অনুপম বুঝতে পারল যে কল্যাণীর মা নেই তাতে কি হয়েছে, মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। অর্থাৎ কল্যাণী যখন দেখলো যে তার বিয়ে ভেঙে গেল এরকম নিকৃষ্ট কিছু প্রথার কারণে, তখন সে ঠিক করলো যে এই ব্যবস্থা আর চলতে দেওয়া যায় না, মেয়েদের শিক্ষিত করতে হবে। কারণ মেয়েরা যতদিন পর্যন্ত এরকম অন্যের উপর নির্ভরশীল থাকবে ততদিন পর্যন্ত তাদের এই সমাজের পুতুল হয়ে থাকতে হবে। কেউ চাইলে তাদের বিয়ে হবে, না চাইলে বিয়ে হবে না। কেউ চাইলে বিয়ে ভেঙে যেতে পারে বা যৌতুকের মতো একটা নিকৃষ্ট প্রথার শিকার হতে হয় তাদের। তো এই সব কিছু থেকে মেয়েদের বের হতে হবে। এই জন্য কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত নিয়েছে যে একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। শিক্ষিত হলেই মেয়েরা এরকম নিকৃষ্ট প্রথার শিকার আর হবে না। কিন্তু অনুপমের অবস্থা তো খুবই খারাপ। সে তো কল্যাণীকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে এবং কোনোভাবেই আর কল্যাণীকে ভুলতে পারছে না। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনও আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। অর্থাৎ অনুপমের ভালোবাসাটা এতটাই তীব্র যে সে সব কিছু ছেড়ে চলে এসেছে, তার মাকেও পর্যন্ত ছেড়ে এসেছে। সে কল্যাণীর এলাকাতেই এখন সে থাকছে। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, এবং বিয়ের আশা অনুপমও ছেড়ে দিয়েছে। তারপরও সে কল্যাণীর আশেপাশেই থাকে এবং যখনই সুযোগ পায় কল্যাণীর এটা ওটা কাজ করে দেয়, সে এটাতেই আনন্দ খুঁজে পায়।
যে জানে সে যে কল্যাণী কখনোই তাকে বিয়ে করবে না, তারপরও কল্যাণীর আশেপাশে থাকাতেই যেন তার আনন্দ, এবং এটাকেই সে তার সৌভাগ্য মনে করে এবং মনে করে এই তো আমি জায়গা পাইয়াছি, অর্থাৎ কল্যাণীর আশেপাশে থাকাটাকেই মনে হয় কল্যাণীর জীবনে কোনোভাবে একটু জায়গা করে নেওয়া। এই হচ্ছে অপরিচিতা গল্প, যেটি শুরুতে আমাদের মনে হচ্ছিল যে একটু রোমান্টিক গল্প হতে পারে, কিন্তু শেষে আমরা কোনো হ্যাপি এন্ডিং দেখি না। তারপরও আমাদের ভালো লাগে যে একটি মেয়ে ঘুরে দাঁড়িয়েছে সমাজের এই সকল রকম নিকৃষ্ট প্রথা থেকে, এবং নিজে তো সে প্রতিবাদ করেছেই, সে চায় অন্য মেয়েরাও ঘুরে দাঁড়াক। সে অন্য মেয়েদের শিক্ষিত করার ব্রত নিয়েছে, যে শুধু আমি একা সামনে এগিয়ে যাব সেরকম না, সকল মেয়েই যেন সামনে এগিয়ে যায়। এবং দীর্ঘদিন ধরে যে একটা সামাজিক কাঠামো চলে আসছে যে মেয়েদের এভাবেই থাকতে হবে, 8-9 বছর বয়সে বিয়ে হতে হবে, যৌতুকের জন্য তাকে নির্যাতন সহ্য করতে হবে, নির্যাতন সহ্য করতে করতে মারা যেতে হবে, মানে সমাজ যা চায় তাকে সেইটাই মেনে নিতে হচ্ছে। এই অবস্থা থেকে এখন মেয়েদের বের হয়ে আসার সময় হয়েছে, এবং এই সময়টা কল্যাণী নিজেই তুলে দিতে চাচ্ছে বাকি সব মেয়েদের হাতে। এই জন্য সে ঠিক করেছে আর কখনোই বিয়ে করবে না, এবং অনুপম মেনে নিয়েছে যে ঠিক আছে আমাকে বিয়ে না করো, কিন্তু আমি কল্যাণীর আশেপাশেই থাকতে চাই। এই ছিল আমাদের আজকের ভিডিও। নিশ্চয়ই সবাই ভিডিও দেখেই থেমে থাকবে না, গল্পটিও কিন্তু পড়তে হবে, আর শুধু আনন্দ নেওয়ার জন্য পড়লেই হবে না, পরীক্ষার কথা মাথায় রেখেও পড়তে হবে। এবং গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, বিশেষ করে চরিত্রগুলোকে আলাদা করে গুরুত্ব দিতে হবে, কোন চরিত্রের কী ভূমিকা এবং কোন কথাটা কে কোন প্রসঙ্গে বলেছে, এই সব একটু লক্ষ্য করে পড়তে হবে। তো আজকে এ পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।